Navid Bhai does not need any introduction. True. So we all know Navid Bhai. I had the opportunity to promote him last night, and we had an amazing show last night. And Navid Bhai is here for a very short time, so we quickly caught Navid Bhai. And Navid Bhai, welcome to our show. Thank you very much. Thanks for having me. Yes, Navid Bhai. So, you came here yesterday, and you had this experience of having a Bangladeshi crowd outside of Bangladesh, which was, I think, একটু different ছিল, right? না এটা এরকম আগেও করেছি তো কিন্তু খুব মজা হয় আর কি বিদেশে বাংলাদেশিদের সামনে শো করা কিন্তু বেশি লোক আসে না বাঙালিরা তো হাসতে চায় না হাসতে বলে সবাই বেশি লোক তো আসতে চায় না অনেক কষ্ট করে আনতে হয় আর কি হ্যাঁ সো আমরা কালকে একটা মজার জিনিস তুমি ছিল না সেটা নাভেদ ভাইয়ের সাথে আমরা ওই যে এগেন ওই মানে ক্রাউড নিয়ে স্ট্রাগল করতেছিলাম and one of the main reasons Navid Bhai আমাকে জিজ্ঞেস করতেছিল কথা হইতেছিল and we talked about dawats. So Navid Bhai's whole set was about dawats yesterday. Not the whole set, part of it. Yeah. So it was fun. I think আপনারা সময় মনে হয় কম পাইছেন জিনিসটাকে প্রমোট করার. It was a few days ago you decided to go with it, right? Like আমরা দুজনেই ডিসাইড করেছিলাম কিন্তু মানে অনেক লজিস্টিক্যাল ব্যাপার আমার জন্য তো অত ইয়ে না আমি এসে শো করার কষ্ট তো হলো ওদের ওর যেমন চুল দাড়ি সব পড়ে গেছে জায়গা ঠিক করতে হবে এ করতে হবে স্পন্সর লাগবে সব কিছু লাগবে কারণ একটা বাংলাদেশি একটা শো করা আয়োজন করার আমি জানি যারা প্রমোটার তাদের অনেক কষ্ট করতে হয় কারণ লোক তো আসে না কিন্তু আমরা 17 কোটি লোক আছি কিন্তু বাসা থেকে বেরোবো না তো পয়সা দিয়ে আমরা আসবো বাবা অনেক কষ্ট তো এই জন্য প্রমোটারদের খুব কষ্ট হয় আর কি বুঝতে পারি ওর ব্যথাটা বুঝতে পারি আপনার মনে হয় আরো কিছু শোজ আছে না সামনে বা কিছু করছেন অলরেডি আরো কিছু শো ইউএসএতে করবেন আমি এই নিউ ইয়র্কে কিছু সময় কাটিয়েছি এবার এবং আমার মূল উদ্দেশ্যই হলো যে এখানকার মেইন স্ট্রিম কমেডি সিনে কাজ করা হ্যাঁ তো এখানেই তো আমি শুরু লস অ্যাঞ্জেলেসে ওর মধ্যে লোম বেরোচ্ছে আমি এখানে একটা বিড়াল নিয়ে বসে আছি I mean I don't know if I should say this but I mean, is this the only pussy you get? So anyway, আমি এখানে একটা বিড়াল ঘোরাঘুরি করছিল আমি নিয়ে নিলাম কারণ আমি নিজে লিও তো আমি একটু বিড়াল পছন্দ করি আর এই বিড়ালের জন্যই কিন্তু কালকে যেটা বলছিলাম যে আমি কোনো সময় বাচ্চা কাচ্চা চাইনি কিন্তু যখন বিড়াল পালা শুরু করলাম আমার স্ত্রীকে বললাম যে একটা বিড়াল যদি মানুষের জীবনে এত আনন্দ দিতে পারে তাহলে আমি আমার বাক্যটা শেষ করতে পারিনি আমার স্ত্রী বললো যে ওকে হানি ইউর রেডি তারপর থেকে আমার মনে হয় তুমি তো বিয়ে করেছো তাই না বাচ্চাও আছে এর কোনো অবদান আছে এখানে না ওকে তো এনিওয়ে আমরা যেটা কথা বাচ্চা হওয়ার পরে আসছে হ্যাঁ ও বাচ্চা হওয়ার পরে আমার লাইফে আসছে ও কেমনি আসলো তোমার লাইফে সো হি ওয়াজ আ লাস্ট চান্স কিটেন সো আমরা a last chance kitten so a last chance kitten what is that so it's a breed No. So ভাই আমি এখানে তোমাদের কিছু বুঝি না ডোম পাবলিক কালকে তোমরা যেমন বলছিল যে ডিএমভি এরিয়াতে আসো শো করতে আমি হোয়াট দ্য হেল ইজ ডিএমভি ইজ লাইক ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকলস বলে না এটা হলো আমাদের এখানকার ট্রাই স্টেট এরিয়া গুলশান বনানী বাড়িধারা ওরে বাবা রে বাবা আরেকজন কালকে বললো যে আমি এখানে পিডব্লিউসি তে কাজ করি আমি যে হোয়াট প্রাইস ওয়াটার হাউস কুপার করে না প্রিন্স উইলিয়াম কাউন্টি আমি যে দূর তাহলে তো আমি এমআইটি তে পড়ি মগবাজার ইনস্টিটিউট অফ টেকনোলজি এরকম তোমাদের এসব অ্যাক্রোনিম বলে তো হবে না আমি তো ডোম পাবলিক আমরা একটা আমাদের আরেকটা বিড়ালের জন্য ভেটেরিনারির কাছে ছিলাম এন্ড শেল্টারে বেসিক্যালি হি ওয়াজ এ কিটেন সো আমেরিকার শেল্টার একটা সার্টেন টাইম থাকে তারপরে যদি ওরা এত ওভার ক্রাউডেড থাকে যদি আপনি ওরা অ্যাডাপ্টেড না হয় দেন দে গেট ইউথেনাইজড আর কি মানে মাইরা ফেলে সোজা কথা এত মানে ওয়াই ইউ সুগার কোটিং ইট ইটস লাইক বলে না যে আমেরিকা বম পাঠাইছে বলে যে দেয়ার ওয়াজ সাম কোলাটারাল ড্যামেজ আরে মাইরা ফেলাইছে সোজা কথা মেরে ফেলে আর কি হ্যাঁ সবগুলো না কিছু নোকিল শেল্টারও আছে বাট ম্যাক্সিমাম শেল্টারই অ্যাকোমোডেট করতে পারে না এখন অ্যাকোমোডেট করতে পারে না বলে মেরে ফেলে তাহলে এখন ডোনাল্ড ট্রাম্পও তাই করবে ভাই আমরা আর বেশি লোক আমরা এখন আর রাখতে পারছি না অ্যাকোমোডেট করতে পারছি না আমরা তোমার সূর্যকে নিয়ে ইউথেনাইজ করে তোমার যে দাড়িটারি তোমার তো গুয়ান্তানামোতে গিয়ে তোমার টেরা বের করে দিবে বুঝছো না
আচ্ছা নাভেদ ভাই, আমি জাস্ট সিন্স ইউ আর ক্র্যাকিং জোকস, আপনি I'm not কতটা cracking jokes, I'm just talking. just talking, but যেই সেন্স অফ হিউমার নিয়ে আপনি কথা বলতেছেন, is it always possible to do it this way in Bangladesh or even in the US? Like audience সবসময় কি এতটা, অনেক সময় কি overly sensitive থাকে when it comes to sense of humor or like you know when you're doing satire, এগুলোকে কিভাবে নেয়? এই যে since you have been, আমি বলবো you're the pioneer of stand-up comedy in Bangladesh, এবং আমার যতদূর মনে আছে আপনি লাস ভেগাসে একটা কম্পিটিশনেও ইউ ওয়ান। আমি লাস ভেগাসে 6 বছর ছিলাম, সো এইটাই বলার জন্য সে লাস ভেগাস কমেডি এটা জানে, এই পডকাস্টে সব অডিয়েন্স জানে, উই হ্যাভ টকড অ্যাবাউট মানে ইট। he had no other choice but to know that oh god there he goes again, oh my god শোনো এই ভাই কয়টা এপিসোড হয়েছে তোমাদের? আমাদের 14টা ও এপিসোড 14 বার লাস ভেগাসে কথা বলে ফেলছে অলরেডি। আচ্ছা কন্টিনিউ। So I know the quality of the shows এবং you were part of it, you won a competition. ওই জায়গাটা থেকে when we compare this crowdের যে রেসপন্সটা, সেটাকে how comfortable are you when it comes to cracking jokes or saying something which might offend a certain group of people, but ওই জায়গাটা আপনি ম্যানেজ করেন কিভাবে, অথবা how do you do a self censor or do you even do that? ওয়েল আমরা শিল্পীরা, এটা গায়ক হোক, কবিতা আবৃত্তি করুক, যারাই হোক, আমরা কিন্তু সার্ভিস প্রোভাইডার। বেলা শেষে আমরা সেবা দিচ্ছি। তো আমরা যখন মানুষের সামনে দাঁড়াচ্ছি, ওরা কিন্তু পয়সা দিয়ে আসছে, বাঙালি পয়সা দেয় না, সাধারণত মানুষ পয়সা দিয়ে আসে। তো তখন আমার দায়িত্ব কিন্তু যে তাকে সেবাটা ঠিক করে দেওয়া। তো আমার দায়িত্ব যে বোঝা যে ওই সময় তার মানসিকতা কি, তারা কোন পন্থী, অনেকে বামপন্থী থাকতে পারে, ডানপন্থী থাকতে পারে, মধ্যপন্থী থাকতে পারে। তো আমার দায়িত্ব হলো এই ইংরেজিতে যাকে বলে টু রিড দ্য রুম, আই নিড টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিএনএ অ্যান্ড দি মুড অফ দ্য রুম অ্যাট দ্যাট ডে অর দ্যাট মোমেন্ট, এবং সেই অনুসারে আমাকে তখন সেবাটা ছাড়তে হবে। এই জন্য আমরা কিন্তু বেশি প্রস্তুত হয়ে আসতে পারি না, আমরা কোনো সময় স্ক্রিপ্টে থাকি না। কালকে তুমি যেটা যেমন দেখলা অবস্থা বুঝে ব্যবস্থা, যেমন কিছু কালকে ছোট বাচ্চা ছিল, ও হয়তো বাংলায় বুঝে না, তো আমাকে কিন্তু কিছু 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 জিনিস ওর কি পছন্দ করে সেটা আবার ইংরেজিতে বলতে হচ্ছে। তো সেই জন্য আমাকে বুঝে করতে হবে। হ্যাঁ, ওই সময় তার কি, ও আজকে তার মেজাজটা খারাপ কিনা, আজকে সে যাকে ভোট দিয়েছিল সে হেরে গেছে কিনা, ওইটা চিন্তা করে তখন বলতে হবে যাতে তার মনটা ভালো হয়। তো আমাদের শিল্পী হিসেবে এটা একটা দায়িত্ব, বড় দায়িত্ব একটা। আমাদের কি বাংলাদেশে এখন আপনার ধরেন নাভেদ কমেডি ক্লাব বা এরকম আরো যে ধরনের কমেডি ক্লাবগুলো হয়েছে, সেগুলোতে কি এজ রেস্ট্রিকশন থাকে যে এটা অ্যাডাল্টদের কমেডি বা এটা ফর ফ্যামিলি, এরকম কি কোনো, বা এখানেও কি সেটা হয় নাকি ইটস ইউজুয়ালি ওপেন ফর অল? এখানে তো বেশিরভাগই থাকে 21 and over। আচ্ছা, আরেকটা কারণ আছে, ওটা হলো হ্যাঁ অ্যালকোহলের জন্য। কিন্তু আবার অনেক জায়গায় বলে হ্যাঁ ড্রাই শো মানে সেখানে কোনো অ্যালকোহল থাকবে না, তার মানে যে কোনো বয়সের মানুষ আসতে পারে, কিন্তু আবার কন্টেন্ট অ্যাডাল্ট হতে পারে। তখন আবার বলে দেয় না এই শোটা তোমার ইটস অ্যান 18 and above, PG-13 রেটিংটা মুভির মতন করে বলে দেয়। তো বাংলাদেশে নাভিজ কমেডি ক্লাবে আমরা সচরাচর চেষ্টা করি, অন্তত আমি খুব জোর দিই যে যেন কমেডিটা জি রেটেড হয়। আচ্ছা, তার মানে সবাইকে বলা থাকে তোমরা ডোন্ট গো বিলো দ্য বেল্ট। তার মানে কি, যদি কেউ বাচ্চা নিয়ে আসে আসুক না, বাচ্চা কি দোষ করেছে আসুক, লেট হিম অর হার হ্যাভ আ গুড টাইম। আর আমি নিজে যখন কমেডি করি আমি কখনো অশালীনতা কিছু কোনো সময় যাই না। এটা আমার যিনি শিক্ষক ছিলেন স্যান্ডি শোর, মারা গেছেন, ওনার মা হলো মিৎসি শোর, এবং কমেডি স্টোরের নাম শুনেছো? সেখানে আমার যাত্রা শুরু। তো এই স্যান্ডি শোর আমার মানে ওস্তাদ আর কি। তো ওনার কাছে আমি 2 মাস তালিম নিয়েছিলাম যখন শুরু করি। উনি আমাকে এই কথাটা বলেছেন, নাভি, ওয়ার্ক ক্লিন, don't go below the belt. In that case you'll never have to worry about who's in your audience. এবং and you can perform anywhere. একটা কোম্পানিতেও শো করতে পারি, আমি একটা কোনো ধর্মীয় জায়গাতেও শো করতে পারি, বাচ্চাদের, আমি ক্লাস 3 বাচ্চাদের জন্য শো করেছি। ওকে, রাইট। সো এই জায়গাটা থেকে ধরেন বাংলাদেশের যারা এখন স্ট্যান্ড আপ কমেডি করতেছে, আমরা কমিক যদি বলি ইন শর্ট, এদের কন্টেন্টের ডাইভার্সিটির ভেতরে আপনি কতটা ভেরিয়েশন দেখেন? আমরা কি আসলে সব ধরনের টপিক নিয়ে কথা বলতেছি, নাকি আমরা খুব লিমিটেড কিছু টপিকের ভেতরে আটকে যাচ্ছি বিকজ ওগুলা একটু ইজি টু ক্র্যাক জোকস অ্যাবাউট অ্যান্ড দেন ক্রাউড এনগেজ হয় বেশি, আর আমরা নতুন নতুন টপিকে আসলে এক্সপ্লোর করতেছি when it comes to making jokes or like doing satire? আসলে আমরা দেখতে হবে, আবারও যেটা বলছি, বেলা শেষে কিন্তু আমরা সেবা দিচ্ছি। সেবা দিতে গিয়ে যদি কাউকে কষ্ট দিয়ে ফেলি তাহলে তো আমার সেবা দেওয়াটা হলো না। রাইট। তো আমাকে বুঝতে হবে যে কোন পরিস্থিতিতে, কোন সমাজে, কোন দেশে কোন জিনিসটা স্পর্শকাতর আর কোন জিনিসটা না। তো বাংলাদেশের ক্ষেত্রে 2-1 জিনিস তো স্পর্শকাতর।
আমরা ধর্ম নিয়ে কিছু বলবো না, এবং আমি বলবোও না। আমি সবাইকে মানা করি যে তোমরা অন্যখানে করলে করো, নাভিস কমেডি ক্লাবে করো না। কারণ অনেকের অনুভূতিতে আঘাত লাগতে পারে, দরকার কি? কোনো তো দরকার নেই। রাজনীতির থেকে একটু দূরে থাকি, হ্যাঁ, কারণ যদিও এই রাজনীতি নিয়ে মজা করারই সবচেয়ে বেশি মজা। এই দেশে তো বেশিরভাগ যারা হাসান লেট নাইট শো হোস্ট বিশেষ করে, তারা তো, যেমন আমার তো দৃঢ় বিশ্বাস যে তারাই ভোট দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসছে, কারণ ওদের সব শোর রেটিং খারাপ হয়ে যাচ্ছে। জিমি ফ্যালেন তো বাদই হয়ে যাচ্ছে, এখন এই ট্রাম্প আসে ওদের আবার নতুন করে ওদের কন্টেন্ট অনেক হবে, ওদের রেটিং হবে। তো ওরা তো রাজনীতির উপরেই বেঁচে আছে, যার রাজনীতিতে যত গন্ডগোল ওদের তো তত বেশি ভাত। কিন্তু এখন আমাদের দেশেও অবশ্যই সব দেশে রাজনীতি দিয়ে মজা করার খোরাকি বেশি, কিন্তু সেখানে যদি কোনো মানুষ স্পর্শকাতর থাকে তো দরকার তো নাই করার। আমাদের দেশে তো অনেক বিষয় আছে আমরা মজা করতে পারি, কারণ ইংরেজিতে একটা কথা বলে ট্র্যাজি কমেডি, শেক্সপিয়ারের কথা বলেছেন ট্র্যাজি কমেডি, ট্র্যাজেডির থেকেই কিন্তু কমেডি বের হয়। আমাদের জীবনে যখন কোনো দুঃখজনক কোনো ঘটনা ঘটে তখন তো আমরা দুঃখ ভারাক্রান্ত হই, কিন্তু ওইটা যখন পেরিয়ে যায় আমরা পিছন দিকে তাকাই, একটু মুচকি করে হাসি যে কিছুটা শিখলাম। যেমন তুমি জীবনে অনেক ছ্যাক খেয়েছো, তো তুমি যদি ছ্যাক খেয়ে থাকো তখন মন খারাপ, কিন্তু পিছনে পরে যখন দেখা যায় ভালো কি। তো কমেডিয়ান হিসেবেও আমরা যে বলে দের ইজ নো সাচ থিং অ্যাজ ভিকটিমলেস কমেডি। ওকে, তো কথা হলো যে এটা কেনই বা উঠালাম, ভুলিয়ে গেলাম এই প্রসঙ্গটা। হোয়াট ওয়ার উই টকিং অ্যাবাউট? না, আমরা কথা বলতেছিলাম স্পর্শকাতরের ব্যাপারটা। তো সেই জন্য কথা হলো যে ওইটি খেয়াল রাখতে হবে যে আমি কাউকে আঘাত করছি কিনা। তো সেই জন্য বাংলাদেশে আমরা এই দুইটা বিষয় তো অবশ্যই করে না যে কেউ তা না, কিন্তু আমরা অন্তত পক্ষে নাভিস কমেডি ক্লাবে বলি করো না, দরকার তো নাই। অনেক যেটা বলছিলাম যে অনেক জিনিস নিয়ে তো আমাদের ট্র্যাজেডি আছে। রাস্তায় ট্রাফিক জ্যাম, গরম পড়েছে, কলে পানি নাই, বিদ্যুৎ চলে যাচ্ছে, দূষণ অনেক আছে, বায়ু দূষণ, এইগুলি তো আমাদের আসলে প্রবলেম। এবং এটা নিয়ে যদি মজা করি, এটা নিয়ে হয়তো বা কেউ বিপদ আসবে না, সবাই বলে হ্যাঁ ট্র্যাজেডিটা ছিল, এটাতে কমেডি করছি, আর স্পর্শকাতর বিষয়ও না। আমি একটু জাস্ট এখানে একটা থট অ্যাড করি আপনার। আমি ব্ল্যাকদের কমেডি খুব দেখি, তো ব্ল্যাকদের কমেডি প্লে ওদিকে তাকিয়ে কথাটা বললাম নাকি? হতেই পারে। আচ্ছা, ওকে ফ্রেমে আছে নাকি? ফ্রেমে নাই? ওকে দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। Okay, I want everybody to say it's a very handsome cat, you know. I know there are two handsome people here. I'm talking about these two, not you guys. তো আমি যে আমেরিকান যে ব্ল্যাকদের কমেডির কথা বলতেছিলাম, আমেরিকান ব্ল্যাকদের দে প্লেড আ হিউজ রোল, স্পেশালি যখন সিভিল রাইটস নিয়ে এখানে প্রোটেস্ট হলো। ওখানে স্ট্যান্ড আপ কমেডি ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট প্ল্যাটফর্মস যেখানে কিনা তারা তাদের মনের কথাটা বলতে পারলো, তাদের রাইটসের কথা, এবং সার্কাজম বা স্যাটায়ার প্লেড আ বিগ রোল ইন ইট। এবং ওখানে দেখা গেল যে তখন পলিটিক্স বলেন বা এই যে রেশিয়াল যেই ডিসক্রিমিনেশন, সেই টপিকগুলো উঠে আসলো। এই জায়গার থেকে বাংলাদেশের আপনি যেটা বললেন, আমাদের সোশিও পলিটিক্যাল বলেন, বিভিন্ন রকমের প্রবলেমস আছে। আমাদের কি অ্যাজ আ নেশন আরেকটু বেশি টলারেন্ট হওয়া উচিত বা একটু লেস সেন্সিটিভ হওয়া উচিত when it comes to appreciating comedy? যে ধরেন আপনি যেটা বললেন যে আমরা অনেক বেশি সংবেদনশীল বা সেন্সিটিভ টুয়ার্ডস রিলিজিয়ন অ্যান্ড পলিটিক্স, আমাদের কি অ্যাজ আ নেশন উই ট্রাই টু গো টু আ ফেজ যেখানে আমরা আরেকটু বেশি উই উইল গ্রো আ হিউমার বোন, যে আমরা আরেকটু বেশি এটা নিতে পারবো, বা এই টলারেন্সটাকে আমাদের গ্রো করা উচিত, নাকি আপনার মনে হয় যে কিছু টপিককে উই শুড অ্যাভয়েড অল টুগেদার? আবারও বলছি যে যারা শ্রোতা তারা কিন্তু হলো গ্রাহক, আমরা কিন্তু গ্রাহককে ধরে বদলাতে পারবো না, বদলাতে বলবো না। 17 কোটি মানুষ যেরকম তারা ওইভাবেই থাকবে, এবং ওইভাবেই থাকুক না, কোনো তো দরকার নেই। দের ইজ নো সাচ থিং অ্যাজ এ স্ট্যান্ডার্ড। এক এক দেশে এক এক রকম, এক এক জাতি। এখানেও কিন্তু অনেক স্পর্শকাতর আছে। এখানে যে মোটা চামড়া, তোমাদের প্রেসিডেন্টই তো পাতলা চামড়ার মানুষ, তাই না? তার চামড়াটা পাতলা, বাকিগুলি মোটা। তো এখন তো বিশেষ করে টেনিস খেলে যে ওই সময় যে একটা ছবি দেখায় সবসময়, তো এই বিড়ালও পছন্দ করেনি কথাটা। তো আমার মনে হয় বোধহয় ভোট ইজ মাগা, ওর নাম কি মাগা? আচ্ছা, তো কথা হলো যে তাদের কোনো কিছু পরিবর্তন হওয়ার দরকার নাই। ওর যে যেরকম আছে সেরকমই থাকবেই, জোর জবরদস্তি করে তো কাউকে বদলানো যাবে না। আবারও বলছে আমাদের শিল্পীদেরকে সেইভাবেই করতে হবে। যে ডেভ চ্যাপেল ইজ এ ক্লাসিক এক্সাম্পল, বা তার থেকে বড় উদাহরণ হলো যে জর্জ কার্লিনের নাম শুনেছেন? জর্জ কার্লিন কি করেছিল, ও সেই ব্যাপারে এত দক্ষ ছিল যে বলে না পুশিং দি এনভেলপ, যেখানে মানুষের সহন শক্তি শেষ হয়ে যাবে, উনি কিন্তু এটাকে পুশ করে অনেক আগিয়ে নিয়ে গেছেন, কিন্তু তাও মানুষ কষ্ট পায়নি, কারণ এটা তার জাদু ছিল। সে এমনভাবে জিনিসটা করেছে যে স্পর্শকাতর ব্যাপারটা সে
মজা করে উপস্থাপন করেছে এবং অনেকেই মজা পেয়েছে, কিন্তু তারা কিন্তু কোনো তাদের কোনো অফেন্ডেড হয়নি বা কোনো কিছু হয়নি। তো এইখানেই কিন্তু আর্টিস্টেরই দায়িত্ব যে আমি 17 কোটি মানুষের মাইন্ডসেট বদলাতে পারবো না, আমি আমার দক্ষ দিয়ে কতটুক আই ক্যান পুশ দি এনভেলপ, যে ও মাইন্ডও করবে না, কিন্তু আমি অন আ স্কেল অফ 1 to 10 আমি 5 পর্যন্ত বলার অধিকার ছিল, কিন্তু আমি আমার চালাকি করে 7 পর্যন্ত নিয়ে চলে গেছি। রাইট, দ্যাটস আ গুড পয়েন্ট। হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু শিল্পীর দক্ষতা, এবং এটার দায়িত্বটা শিল্পীর, এটা কিন্তু গ্রাহকের দায়িত্ব না। গ্রামীণ ফোন স্পন্সর যে করলো, গ্রামীণ ফোনকে ইউ ক্যান আস্ক দেম ফর মানি ফর দিস। গ্রামীণ ফোনকে কখনো বলবেন না ভাই আপনি ফোনটা এখানে দূরে, আপনি গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে কথা বললে তাহলে আপনি সিগন্যাল ভালো পাবেন, আপনি বাসায় থাকলে পারবেন না, আমি ফোনটা ছুঁড়ে ফেলে দিব, ফেলে আমি তখন রবির কাছে যাবো কিছু যাবো। ওর দায়িত্ব হলো যে গাছের তলায় সিগন্যালটা পৌঁছাতে হবে। Today's episode of Pinicrum Podcast is proudly sponsored by Nick Rowan, your trusted realtor in the DMV area. Whether you're buying your first home, looking to invest, or navigating the housing market, Nick brings expertise and personalized service to every step of the process. With a deep understanding of the community and a commitment to help Bangladeshi Americans and beyond, Nick is the go-to professional for all your real estate needs. Ready to find your dream home or the next big investment? Contact Nick today and take the first step towards your real estate goals. সো এই জায়গাটায় ওয়েন ইউ স্টার্টেড, আমি জানি না আপনি কত বছর আগে স্ট্যান্ড আপ কমেডি শুরু করছিলেন, মেবি কাপল অফ ডেকেডস হয়ে গেছে এতদিনে। কাপল হয়নি ডেকেডস, বাট 18 বছর 19 বছর হয়ে গেছে, অলমোস্ট 2 ডেকেডস। সো সেই জায়গার থেকে এখন পর্যন্ত এই যে আপনি আপনার যে আর্টিস্টিক যে রেসপন্সিবিলিটির কথা বললেন, যে এনভেলপটা পুশ করতে হবে আর্টিস্টকেই টু এনগেজ মোর, এবং সেন্সিটিভিটির জায়গাটা নিয়ে একটু খেলতে হবে, এই অলমোস্ট 2 ডেকেডসে হোয়াট সর্ট অফ চেঞ্জ ইউ হ্যাভ নোটিসড বোথ? আমি মোস্টলি বাংলাদেশি ক্রাউডের কথাই বলবো। আপনি যখন স্পেশালি বাংলাতে কমেডি করতেছেন, মানুষের সেন্সিটিভিটির জায়গাটা বা আপনার যেই আর্টিস্টিক ফ্রিডমের জায়গাটা, আপনি এই চেঞ্জটা কতটুকু দেখছেন? চেঞ্জ একটা দেখেছি যে তারা হাসতে কে না পছন্দ করে, কিন্তু অন্ততপক্ষে এই প্রাতিষ্ঠানিক একটা পরিবেশে তারা আসাটা পছন্দ করছে, এইটা একটা বড় একটা চেঞ্জ। এবং ওরা যখন আসে সামনে, ওদেরকে বলা হয় ভালো এখানে আপনার কোনো ইনহিবিশন রাখবেন না, থাকলে ওটা দরজায় রেখে আসেন, তখন ওইখানে বসে যখন হাসে তারা, তখন কিন্তু দেখা যায় তারা অনেক বেশি অনেক কিছু নিতে পারে, ওনাদের সহনশক্তি অনেক ভালো, কারণ ওনাদের বলে আপনি তো আসছেন হাসতে, ভাই এখন এখানে এসে যদি আপনি এত গোমরা হয়ে মাইন্ড করে থাকেন তো হবে না। কিন্তু আমাদেরও দায়িত্ব আছে যে এখানে কতটুকু আমরা পুশ করতে পারবো, ঠিক আছে? তো সেইখানে আমরা সামনাসামনি থাকলে একটা কিছুটা সহনশীলতা বেশি দেখতে পারি। আবার যখন ভিডিওগুলি দেওয়া হয় তখনও দেখা যায় অনেকে মজা পাচ্ছে, কিন্তু তারপরেও অনেকে দেখা যাচ্ছে এখানে বলে যায় যে কোথায় হাসতে হবে আন্ডারলাইন করে দেন, হাসতে হাসতে আমার শরীরের একটা অংশের তার ছিঁড়ে গেল ইত্যাদি, এগুলি তো বলতেই থাকে। তো তারে বোঝা যায় তারা হয়তো মাইন্ড করছে। তো সেই হিসাবে প্রশ্নটা হলো যে খুব একটা যে ইন জেনারেল পরিবর্তন দেখছি তা না, কিন্তু অন্ততপক্ষে তারা আসছেন হাসি দেখার জন্য আর কি। সো বাংলাদেশের কমেডি এরিনাতে আমি জানি যে নাভেদ কমেডি ক্লাব ওয়াজ ওয়ান অফ দ্য ফার্স্ট ওয়ানস। এখন কি এরকম আরও কিছু হচ্ছে নাকি স্টিল দ্য পায়োনিয়ার এন্ড দ্য অনলি ওয়ান? নাভিদস কমেডি ক্লাব প্রথম এবং এখনও অনলি ক্লাব। এখন এখানের সংজ্ঞাটা কি? এখানে যেমন বলে নাইট ক্লাব, একটা নাইট ক্লাব মানে একটা ভেন্যু, পাবলিক ভেন্যু। এরকম ক্লাব বলতে বাংলাদেশে অনেকে জিজ্ঞেস করে আপনার এখানে কি কোনো সদস্য হওয়া লাগে কিনা? বলছি না, সদস্য তো না, এটা তো ঢাকা ক্লাব, গুলশান ক্লাব না, এটা হলো কমেডি ক্লাব। জাস্ট এখানে যেরকম নাইট ক্লাব আছে, ইউ পে আ কাভার, ইউ গো ইন, এনিবডি ক্যান গো ইন। তো আমাদেরটাও কমেডি ক্লাব, তার মানে এই কমেডি হওয়ার মতন 3 রকম জায়গা আছে এইখানেও আছে। একটাকে বলা হয় ক্লাব, একটাকে বলা হয় রুম, একটাকে বলা হয় পপ আপ। আচ্ছা, ক্লাব হলো যে এইখানে কমেডি হয় আর কিছু হয় না, এই জায়গায় বান্ধা, যেমন মহিলা সমিতি একটা নাটকই হয়। তো আমাদেরটা ওরকম ক্লাব। আর রুম যেটা বলে সেটা হলো যে হয়তো বা কালকে যেটা যেমন করলো একটা রেস্টুরেন্ট, কিন্তু এখন আমরা একটা কমেডি করে ফেললাম, বা সপ্তাহে যদি একবার হয় এটাকে রুম বলে। আর পপ আপ মানে হলো আচ্ছা ঠিক আছে, আচ্ছা তোমার বেসমেন্ট আজকে করলাম, আচ্ছা, এটা হলো অস্থাবর আর কি। তো সেই সংজ্ঞা অনুসারে নাভিদস কমেডি ক্লাব সর্বপ্রথম, এবং এখন পর্যন্ত একটাই আছে। আচ্ছা, আরেকটা আছে এখানে স্ট্যান্ড আপ ঢাকা বলে, ওইটাকে বলা হয় রুম, ওই ডেফিনিশন, কারণ ওরা আরেকজনের জায়গায় শোটা করছে, নিজের জায়গায় না। আমরা যেমন নিজের জায়গায় করছি। আপনাদের কি, আমার আনফর্চুনেটলি আমি অনেক বছর দেশের বাইরে যাওয়া হয় নাই, বাট আপনার কি ওখানে বিসাইডস দি অডিটোরিয়াম
রিফ্রেশমেন্টস, রেস্টুরেন্ট, ক্যাফে এই ধরনের অ্যারেঞ্জমেন্টও আছে অডিয়েন্সের জন্য? এটা রাখতে হয়, কারণ ওইটা না হলে চলবে না, টিকিট দিয়ে চলে না। আমরা 14-15 বছর, 2010-এ শুরু করেছি, প্রায় 15 বছর হয়ে গেছে। এখন পর্যন্ত আমরা 250 টাকা 300 টাকা পর্যন্ত টিকিট আনতে পেরেছি। এরপরে লোকজন কমপ্লেন করে ভাই এত দাম কেন? হ্যাঁ, এগেন এটা তাদের কৃপণতা না, এটা হলো কনজিউমার বিহেভিয়ার। তাদের চোখে কমেডিটা আমি 300 টাকার বেশি দেওয়ার যোগ্য না, অ্যান্ড দ্যাট ইজ ফাইন। এটা আমাদেরই এটা শর্টকামিং, যে আমরা ঠিক আছে আমরা ওই ব্র্যান্ড ইকুইটিটা ওই জায়গায় নিতে পারিনি। তো এই 300 টাকা দিয়ে তো গুলশানের মতন জায়গায় ভাড়া টাড়া দিয়ে চলা যাবে না। তো আর এই দেশে কমেডি ক্লাব কিভাবে চলে? এখানে ড্রিঙ্কস দিয়ে চলে। আপনি যে কোনো একটা জায়গায় যাবেন, ওখানে বলে যে $20 কাভার, 2 ড্রিঙ্ক মিনিমাম। তারপর আপনি $20 দিয়ে আপনি টিকিট কেটে ঢুকবেন, তারপরে আরও 2টা মিনিমাম ড্রিঙ্ক খেতেই হবে। মদ না খেলেও ওই $16 দিয়ে একটা পানির বোতলও কার্টল্যান্ড থেকে কিনবে, 20 পয়সা দিয়ে এটা 50 লক্ষ % গ্রস মার্জিনে বিক্রি করবে। দ্যাটস হাউ দে সার্ভাইভ অ্যাকচুয়ালি এখানে। তো আমরা তো ওখানে মদ খাই না, আমিও খাই না মদ, আমি দিবও না কাউকে, আর মদ তো দেওয়া যায় না অত সহজে। তো আমরা কি করেছি, ওখানে একটা ফুড কোর্ট আছে পাশে। তো আমাদের কিছু ফুড পার্টনার আছে, তারা কার্ট বসিয়েছে। তো তাদের কাছ থেকে আমাদের একটা মাসে একটা ফিক্সড আমরা অ্যামাউন্ট নেই, এইটাই কমেডি ক্লাবটাকে চালায়। এখন কথা হলো যে এখান থেকে ওরাও ব্যবসা করছে, কারণ ওরা এখন যারা কমেডি দেখছে তারা ওখানে খাচ্ছে, আর অনেকে এমনি খাওয়ার জন্য আসে, কারণ বাঙালি খেতে আসবে, খাওয়ার পরে যদি ইচ্ছা হয় কমেডি দেখবে। আমরা ভাবছিলাম যে না, কমেডি দিকে খেতে যাবে না, উল্টা খায় কমেডি দেখতে পারে, না দেখতে পারে। তো ভালো, ওরাও চলছে, ওইটাতে আমাদের কমেডি ক্লাবও চলছে। আমাদের তাহলে ওই টিকিটের প্রেশারে থাকে না, আর ওই টিকিটের পয়সা দিয়ে কিছুই হয় না। এনসিসির আমার মনে আছে নাবিদ ভাই, ওয়েন আই ওয়েন্ট টু সি ইউ, তখন মনে হয় আপনার সাথে আর 2টা কমেডিয়ান থাকে, আই ডোন্ট নো, একজন মনে হয় সোলেমান সুকেন ছিল, অ্যান্ড দেন দের ওয়াজ ইয়ামিন আই গেস। তো I think that was the way back in the days, beginning of it. So এনসিসিতে এরকম এখন নতুন কমেডিয়ানদেরকে কিরকম দেখতেছেন? মানে এখন হোয়াট ইজ দ্য মানে পাইপলাইনটা কেমন? খুবই ভালো মাশাআল্লাহ। এখন অনেক ভালো ভালো কমেডিয়ান আছে, তারা খুবই ভালো, ইয়াং ছেলে আসে, অনেক মেয়েরাও আসছে এখন। আর আমাদের এখানে ওপেন মাইক হয় প্রতি মঙ্গলবারে, এবং প্রতি মঙ্গলবারে আমরা নতুন নতুন কাউকে দেখছি। অনেকে প্রায় প্রতিদিনই মেসেজ দিচ্ছে, ভাই আমি একটু কমেডি করতে চাই। আমি তাহলে আমাদের কমেডি ওপেন মাইকে আসো, এবং এটা বিনামূল্যে তারা আসবে, স্টেজে উঠবে, কমেডি করবে। এখান থেকে অনেক ছেলে পেলে বেরিয়েছে, এখানে অনেকে আবার অনেক নামও করেছে। যেমন একটা ছেলে আছে আমিন হান্নান, খুবই নাম করেছে, একটা বিয়া ছিল, স্পেশাল ছিল। হ্যাঁ, তারপরে আহমেদ আশিক একটা ছেলে আছে, ওর সাথে ওরা একসাথে শো করে। তারপরে আমাদের তরু নামে একজন আছে। এটা আমি 2-3টা নাম বলছি, কিন্তু এরকম অনেক আছে। এখন আমরা সপ্তাহে 2টা করে কমপক্ষে শো করি, এবং প্রতি শোতে 3-4জন করে কমেডিয়ান থাকে। আমি তো ওখানে নাই, তো আমার তো দরকার নাই। তো এই ছেলে পেলেগুলি খুবই ভালো, খুবই মজার, এবং কয়েকজন মেয়ে আছে। আমরা আরো মেয়েদেরকে চাচ্ছি। মেয়েরা তো তাদের জন্য তো অনেক বাধাটা একটু বেশি, কারণ মানুষ তো অনেক জাজমেন্টাল। মেয়ে স্টেজে দাঁড়ালে তারা নানান রকমের কথা বলতে পারে, কিন্তু যেই মেয়ে কয়েকজন আছে, দে আর সো গুড। আর ওদের যে কত সাহস, ওরা দাঁড়িয়ে মুখের উপর আপনার সামনে তার কথা বলে দিচ্ছে, রাইট, এটা তো বড় একটা ব্যাপার। তো অনেক অনেক কমেডিয়ান আছে, এবং আমাদের লক্ষ্যই হলো যে আরো অনেকে আসবে, কারণ এখন এই দেশে যেমন আছে কমেডিয়ানের অভাব নাই, লাখে লাখে কোটি কোটি কমেডিয়ান আছে। তো ওই রকমও হবে, সেটাই আমাদের উদ্দেশ্য, এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে অলরেডি হয়েছে, অনেক আরও আসবে ইনশাল্লাহ। আপনি আপনার, আমি জানি আমরা একটু কুইকলি টপিকে সুইচ করতেছি, শর্ট ইন টাইম, বাট আপনি আপনার একটা মেন্টরের কথা বললেন বা 2জনের কথা বললেন। বাংলাদেশের যে নতুন কমেডিয়ানরা আসতেছে, তাদের মেন্টরিং এর জায়গাটা নিয়ে কি আপনার কাজ করার সুযোগ হয়েছে বা ইন ফিউচার ইচ্ছা আছে? আমি অনেকে বলেছে যে নাবিদ ভাই আপনি একটা কমেডি ক্লাস নেন, এটা খুবই প্রচলিত আমেরিকায়, কিন্তু আমার কাছে মনে হয় যে ক্লাস নেওয়ার তেমন কিছু নাই, বা উচিত না। কারণ এটা হলো যে কেউ যদি রং তুলিতে আঁকে, ধরো তুমি রং তুলি আঁকো, পেন্টিং করো, আমিও করি, তুমি আমার কাছে আসলে হ্যাঁ আমি তোমাকে শেখাবো, কিন্তু তোমার আর্টটা আমার মতন হয়ে যাবে, কারণ আমি তো আমারটাই জানি, আর বেশি জানি না, আমি তোমাকে আমারটাই শেখালাম। কিন্তু তোমার নিজের একটা ট্যালেন্ট ছিল, হয়তো বা তুমি আমার থেকে 10 গুণ বেশি ভালো আর্ট অন্যরকম কিছু করো, তো খামাখা ওইটাকে আমি আটকে ফেললাম। তো এর জন্য আমাকে অনেকে বলে নাবিদ ভাই একটা, আমি দেখো এখানে তোমাকে স্টেজে উঠে জাস্ট
কথা বলতে হবে, হ্যাঁ তোমাকে কয়েকটা গ্রামার শিখিয়ে দিতে পারি, যেমন তোমার পাঞ্চ লাইনটা খুব তাড়াতাড়ি আসতে পারবে। হ্যাঁ আমাদের বাঙালিরা জোক শুরু করলে তো মানে ঘুমাই পড়ি, হ্যাঁ বলতে 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 লাস্টে এসে অনেকক্ষণ পরে পাঞ্চ লাইনে আসে, কিন্তু পাঞ্চ লাইনটা তাড়াতাড়ি আসতে হবে, একটা সারপ্রাইজ এলিমেন্ট থাকতে হবে। পাঞ্চ লাইনটা যদি আগে থেকে টের পেয়ে যায় তাহলে মজা থাকলো না, তাই না? কয়েকটা মৌলিক ব্যাপার স্যাপার আছে, এগুলি 5-10 মিনিটে বললেই হয়ে যায়। আচ্ছা, এটাই এখানে অনেকে মিল্কিং করে, এটারে 6 সপ্তাহ কোর্স বানায়, টাকা টোকা বানায়, হয়তো অনেকে করবে, কিন্তু আমার মতে তেমন কিছু নাই। যে তোমার একটা ট্যালেন্ট আছে, তোমার একটা পার্সোনা আছে, স্টেজ পার্সোনা, তুমি স্টেজে ওঠো, তুমি তোমার মতন করো, আমরা একটু বললাম আচ্ছা তুমি এটা একটু টাইট করো, এটাকে ইয়ে করো, দ্যাটস ইট। So I think it's similar to any other art form. যে it's the raw talent which matters most rather than developing it as a skill, right? আমার মনে হয় কমেডিটাও unless it comes from within you, মানে nobody can teach you how to become a comic. মানে এটা কি সম্ভব যে আমার ইচ্ছা হলো আমি এটাকে শিখলাম, এটা কি সম্ভব নাকি আই জাস্ট হ্যাভ টু বি ফানি ন্যাচারালি? না, কথা হলো যে যেটা একটু বললাম যে ফানি ন্যাচারালিরও কিন্তু এটা খুবই ব্যক্তিনিষ্ঠ একটা সংজ্ঞা। গানের ক্ষেত্রে যেমন এটা বস্তুনিষ্ঠ, আমি হয় বেসুরা বা আমি সুরেলো, কিন্তু কমেডির ক্ষেত্রে কিন্তু ফানির কোনো সংজ্ঞা নাই। অনেকে ডার্ক হিউমার করে, অনেকে খুব গোমরাভাবে কথা বলে, অনেকে লাফালাফি করে, কেভিন হার্ট যেমন হাইপার থাকে, ডেভ শেবেল একটু ধীরে সুস্থে কথা বলে। তো এখানে রাইট অ্যান্ড রং বলে কিছু নাই, ওকে? তো সেটাই যদি হয় তো যে কেউ করতে পারে। ব্যাপারটা কি, স্ট্যান্ড আপ কমেডি হলো যে স্টেজের সামনে দাঁড়িয়ে আমি কিন্তু মনের কথা বলছি, আমি কিন্তু কোনো চুটকি বলছি না, এটা একটা আড্ডার মতন। এখন যেমন কথা বলছি, স্ট্যান্ড আপ কমেডিও আমার সামনে 2 জন না থেকে 200 জন থাকবে, এই হলো তফাৎ। আমি কিন্তু ওদের সাথে কথাও বলছি, ও আমার সাথে কথা বলছে, আমি আমার মনের কথা বলছি। তো মনের কথা তো সবাই বলতে পারে, আর এটাকে কিছু গ্রামার আছে যদি ইউজ করি, যে পাঞ্চ লাইনটা তাড়াতাড়ি আসতে পারে, সেটাও সবাই করতে পারে। আর তোমার কথাটা মজা করে বলাটা, তুমি যদি নিজেও লিখতে না পারো, অন্য কেউ লিখে দিতে পারে, আচ্ছা তোমার এইভাবে করো, তাহলে তুমিও কমেডিয়ান হতে পারো। তো সেই হিসাবে কিন্তু আসলে যে কেউই হতে পারে যদি চায়। এইখানে লেখার কথাটা আমি একটু আসি, যে লেখার কথাটা বলতে I have read about a lot of comedians who had writers, who had like, you know, smaller comedians write jokes for you. আপনার জন্য how it worked out all these years, you say 2 decades, Navid bhai, like how do you come up with the process? মানে আপনার যেমন কালকে আপনার শো ছিল, শোটা সেট কি হবে, বা I know there is a basic আপনার একটা থাকে, তারপর what's the process going through that? আপনার প্রসেসটা কি? ওয়েল, আমার প্রসেস অন্যান্য সবারই যেরকম প্রসেস, সেটা হচ্ছে যে কমেডিয়ানদেরকে লিখতে হয় অনেক, হ্যাঁ, কারণ আমরা কিন্তু কমেডিয়ান আর রাইটার অলসো, নিজের কমেডি নিজেই লিখতে হয়, আর তারপরে সেটা স্টেজে গিয়ে দেখতে হয় যেটা মানুষ এটা কেমন খাচ্ছে। তার আগে আমি বলতে পারবো না, আমি আমার বউর সামনে বললে হবে না, বা ফ্রেন্ডের দোস্ত শুনতে হয় এটাকে মজা লাগে কিনা, ওটা হবে না। আমাকে একটা র্যান্ডম ক্রাউডের সামনে যেতে হবে, একই জোক আমাকে 10 বার 12 বার 15 বার করতে হবে, স্ট্যাটিস্টিক্যালি দেখতে হবে ইজ ইট ওয়ার্কিং অর নট, অ্যান্ড দ্যাটস হাউ ইউ বিল্ড ইউর ম্যাটেরিয়াল। সব কমেডিয়ান টাইপ সেভাবে করে, এবং নিজের লেখা নিজেই করে, কিন্তু অনেক সময় লাগে লিখতে, তাই না? একটা জোক, সাইনফিল্ডের থিওরি হলো যে ইট টেকস 6 months to come up with 3 minutes of good material. তো এখন যদি আমি স্টিভেন কোবের হই, যেখানে আমাকে লেট নাইট শো প্রতি রাতে 12 মিনিটের মনোলগ করতে হবে, তো এই 12 মিনিট লিখতে তো আমার 2 বছর লাগবে। 2 বছর থেকে ওয়েট করবে না, আমাকে প্রতি রাত্রে একটা করে মনোলগ লিখতে হচ্ছে। তখন কি করবে, তখন তার রাইটার লাগছে, তখন টিমটা লাগছে। ও হচ্ছে ঠিক আছে, আমার স্টেজ পার্সোনা বলে, স্টেজ পার্সোনা মানে যে কমেডিয়ানটা স্টেজে আসলে আমি তাকে এইভাবে দেখি, সবাই তাকে, যেমন শেপেলকে আমরা একইভাবে দেখি, একটা সিগারেট হাতে নেয়, বা কেভিন হার্ট লাফালাফি করে, বা জেফ ডানহাম এরকম করে। এক একজনের এক এক রকম একটা স্টেজ পার্সন আছে। তো ওদের লেখক যারা আছে ওরা দেখে ঠিক আছে ও এরকম, ওইটা বেসিসে আমি তোমার জন্য লিখে দিচ্ছি। তখন ইটস আ কোয়েশ্চেন অফ এফিসিয়েন্সি, যে ফাইন, আমি ডেভ শেপেল, আমি আজকে একটা নেটফ্লিক্স স্পেশাল করলাম 1 ঘন্টার, আমি 1 বছর পরে আরেকটা করবো। এখন 1 বছরে আমি যদি নিজে লিখতে বসি আমার খবর হয়ে যাবে। তখন হবে কি, আমার রাইটিং সাপোর্ট থাকলে জিনিসটা এফিশিয়েন্ট হচ্ছে তখন। গুড পয়েন্ট। রিচার্ড প্রায়ারের নাম শুনেছ? হ্যাঁ, অ্যাবসলিউটলি। পল মনির নাম শুনেছেন কিনা জানি না। পল মনি নিজেও একটা খুব বড় কমেডিয়ান ছিল, কিন্তু তার থেকে বড় ছিল হি ওয়াজ এ ভেরি গুড রাইটার। রিচার্ড প্রায়ার তো খুব ইরাটিক ছিল, হি ওয়াজ নট এ ভেরি ডিসিপ্লিন রাইটার। তো পল মনি ওকে শ্যাডো করতো। ডেভ শেপেল রিচার্ড প্রায়ার যেখানেই যেত, পল মনি ওর সাথে সাথে যেত, এবং সে তাকে দেখতো, হি ইউজ টু টেক নোটস। শোর পরে বলছো তুমি যে এটা করছো না, এটা না, তুমি, ও কিন্তু আগে ইমপ্রেশনস করতো। আচ্ছা আচ্ছা, রিচার্ড প্রায়ার তখন ও বলছেন তুমি ইমপ্রেশনস করো না, তুমি ওকে মিমিক করছো, এটা করো না, তোমার নিজেরই তো গল্প আছে, তুমি এটা করো। অ্যান্ড দেন Richard Pryor exploded. It was Paul Mooney who actually
ট্রান্সফর্মড রিচার্ড প্রায়ার, কারণ ও স্টাডি করতে করে বলছে না তুমি এটা করো, তুমি এটা লেখো। তো রাইটার যদি তোমরা দুজন আমার হও, তোমরা কিন্তু আমাকে হারে হারে চিনো, তুমি জানো নাবিদ এরকম, নাবিদ একটু চঞ্চল এরকম, ওই স্টাইলে তখন তোমরা লেখাটা শুরু করছো। অ্যান্ড দেন আই এম মোর এফিশিয়েন্ট, আই এম গিভিং, কারণ কমেডি কিন্তু একবারই শুনবা, দুইবার শুনলে তোমরা হাঁটা দিবা, আমি শুনছি এটা আগে। তাই জন্য দ্যাটস ওয়াই যখন মানুষ স্কেল আপ করে তার রাইটার লাগে। ইনফ্যাক্ট আমি নিজে এখন রাইটার খুঁজছি। ওকে, তো কেউ যদি ইন্টারেস্টেড হয় প্লিজ কন্ট্যাক্ট, প্লিজ রিচ আউট টু নাবিদ ভাই। আর রাইটার কিন্তু দুনিয়ার যে কোনো জায়গায় থাকতে পারে আজকালকার দুনিয়ায়, তাই না? ভার্চুয়াল তো, কি হয়তো মঙ্গোলিয়াতে বসে আছে, সে আমার রাইটার হতে পারে। আর এখন আমি তো দুই রকম, ইংরেজিতেও করি, বাংলাতেও করি, তো দুই ক্ষেত্রে আমার লেখক যদি পাই খুব ভালো হয়। না, অন্য গ্রহ তো থাকতে পারে, রিসেন্ট ডিসকভারিজ উইথ ইউএফওস এন্ড স্টাফ, হোয়াই নট, ইউ নো। আর নাভেদ ভাই আরেকটা জিনিস, এই যে এখানে আমরা দেখি যে টোরিং কমেডিয়ান্স থাকে, পুরো ইউএসএ তে ট্যুর করে বিভিন্ন শহরে গিয়ে। বাংলাদেশে এই প্র্যাকটিসটা কি এখন চালু হয়েছে নাকি স্টিল প্রিটি ঢাকা সেন্ট্রিক? না, এখনো যাচ্ছে বাইরে যাচ্ছে, বিশেষ করে ইয়াং ছেলে পেলেগুলো অনেক যাচ্ছে। আমিও গিয়েছি, অত বেশি যাওয়া হয়নি, চিটাগং গিয়েছি। আর এটা একটা ট্যুর প্ল্যান করলেই হয়, তো এইটা অনেক কাজ আছে। তুমি তো ইভেন্ট প্ল্যানার, তুমি নিজে জানো, ইটস আ লট অফ ওয়ার্ক। আমি যদি চিটাগং একটা শো করি, সিলেটে একটা করি, রাজশাহী, লোক আসবে, মানুষ আসার লোক আছে, ইনফ্যাক্ট ঢাকার বাইরে গেলে আরও বেশি আসবে। ওকে, কারণ তারা খুব মানে ঢাকা সবাই মনে করে, কারণ বাংলাদেশে এভরিথিং ইজ ঢাকা সেন্ট্রিক, আনফর্চুনেটলি ভেরি সেন্ট্রালাইজড। তো বাইরে গেলে কিন্তু ছেলেপেলে আরও অনেক উৎসাহ নিয়ে আসবে, কিন্তু এটা কাউকে অর্গানাইজটা করতে হবে আর কি। তো আমার তো খুবই ইচ্ছা ট্যুর করবো। আমি বাংলাদেশ ট্যুর করিনি এখনো। হ্যাঁ, চিটাগং করেছি, হয়তো একটু সিলেটে করেছি, রাজশাহীতে করেছি, কিন্তু ভালো করে যে একটা ট্যুর হবে বড় করে, এটা কাউকে অর্গানাইজ করতে হবে। সো ইউ নিড আ স্পন্সর এন্ড ইন্ডিয়ান অর্গানাইজার, রাইট? এটাই তো মোস্টলি। স্পন্সরও যে অত লাগবে তা না, কারণ কমেডির একটা সবচেয়ে সুবিধা যে এখানে যদি যারা বিজনেস টার্মে যদি চিন্তা করো, এখানে গ্রস মার্জিন ইজ হাইয়েস্ট। আচ্ছা, কারণ গ্রস মার্জিনটা কি? ইয়োর কস্ট, ইয়োর রেভিনিউ মাইনাস কস্ট ডিভাইড বাই রেভিনিউ। তো এখন কথা হলো যে একটা ব্যান্ডের কিন্তু খরচ অনেক বেশি, 5 জন ব্যান্ড মেম্বার, টেকনিশিয়ান, ইকুইপমেন্ট। এটা তো আমরা বাংলাদেশি ব্যান্ড টেইলর সুইফটের কথা চিন্তা করি, ও তো মানে কয়টা 18 হুইলার তার সাথে ঘোরাঘুরি করে, তো ওদের কস্ট ইজ মাচ হায়ার। সাউন্ড সিস্টেম হ্যাজ টু বি খুব ভালো হতে হবে, হতে হবে। আমাদের জন্য একটা মাইক্রোফোন আর কিচ্ছু না, একটা মানুষ দাঁড়ায় থাকবে, একটা মাইক্রোফোন, একটা বোতল পানি খুব বেশি হলে। তো আমার কস্ট বেসিস ইজ মাচ মাচ লোয়ার। ট্রু। আর টিকিট তো যা দাম পাচ্ছি, আর ভেনিউ তেমন খরচ তো না। অডিটোরিয়াম হলে তো আমার লাইটিং ইজ ভেরি বেসিক, মানে লজিস্টিক্স ইজ ভেরি বেসিক। তো তার মানে কি আমার একটা শো করতে কস্ট খুবই কম, আর রেভিনিউ যা আছে তার মানে মার্জিনটা অনেক বেশি। এর জন্য কিন্তু সবচেয়ে প্রফিটেবল বিজনেস শো বিজনেসে কিন্তু স্ট্যান্ড আপ কমেডি। যারা প্রোডিউসার, only place where you spend money is যদি তুমি কোনো স্পেশাল করো আর কি, if you're recording it and things. ইভেন রেকর্ডিং করাও কিন্তু এখন অত কষ্ট না। আমি ইয়েকে চিনি, বীর দাসকে তো চিনি। আমি কয়েক মাস আগে মুম্বাইতে শো করছিলাম, হ্যাবিট্যাট কমেডি ক্লাব, এন্ড ওখানে বীর দাস, সেদিন রাত্রে আমি ছিলাম, বীর দাস ছিল আর সৌরভ পান ছিল। তখন বললো যে হ্যাঁ নাবিদ, আমি একটা আমার স্পেশাল শুটিং করছি। ও বলছে জানো আমার কত খরচ হয়েছে? আমি কত? বলে 40,000 রুপি। 40,000 রুপি খরচ করে ওর স্পেশাল বানিয়ে ফেলছে, কারণ এখন ইকুইপমেন্ট এত ভালো এবং এত সহজ। একটা 4K DSLR ক্যামেরা এখন $400-500 পাওয়া যায়। তো এখন একটা ভালো শো প্রডিউস করতেও কিন্তু বেশি খরচ হয় না। তো সেই জন্য তুমি স্পন্সরের কথাটা আনলে, স্পন্সর ইজ নট আ শো স্টপার। আচ্ছা, ওকে, তুমি কিন্তু মোটামুটি করতে, হ্যাঁ অনেক টাকা হয়তো বানাবে না, কিন্তু ঢাকা থেকে চিটাগং যেতে খরচে কি আছে? প্লেনে গেলাম না, আমি বাসে গেলাম, খুব সস্তায় থাকা যায়, কোনোখানে খুবই সস্তায় থাকা যাচ্ছে। একটা জায়গায় নিয়ে 300 টাকাও টিকিট হয়, যদি 500 লোকও আসে, এখানে তো 1.5 লাখ টাকা চলে আসলো। অনেক টাকা বলবো না, কিন্তু স্টিল দের ইজ আ পজিটিভ। এখানে তো রেডে যাওয়ার কিছু নেই। এখানে কমেডিয়ানের সাথে খুব বেশি হলে প্রোডাকশন ক্রু 1-2 যাবে, ম্যানেজারও দরকার নেই। 2, 3, 4 বাসে করে যদি যায়, ওখানে গিয়ে এরা থাকলো একসাথে, কতই বা খরচ হলো, কিন্তু টাকাটা ঠিক আছে, স্পন্সর লাগে না। I broke my cherry with Navid bhai as a stand-up comedy show yesterday. I have worked with comedians. You and me, we both have worked with comedians before in different productions, corporate events. But একটা কমেডিয়ানের জন্য stand-up comedy show, I had, when it's much অনেক less headache. মানে less moving parts, and মানে Navid bhai has been amazing, but I think মানে just managing the thing is so much easier. মানে ধরো তুমি
যদি 3টা ব্যান্ড 4টা ব্যান্ড আনো, I mostly work with musicians and actors and stuff like that, right? You just managing just 5 different people, that's it. You give them their room, they do their own thing, and it's just completely logistically, it's so easy. হ্যাঁ অ্যাবসলিউটলি, এটাতে কোনো সন্দেহ নেই। এবং আই হোপ যে বাংলাদেশে এই প্র্যাকটিসটা আরও মানে পপুলারাইজ হোক, যে ট্যুর করবে দেশব্যাপী। কি মানে কমেডি যারা স্ট্যান্ড আপ কমেডি এখনই করা যায়, এবং মানে হোক শুরু, সেটাই মানে খুব একটা কঠিন না কাউকে অর্গানাইজ করতে হবে। কারণ আমি শিল্পী হিসাবে যদি করতে যাই, আমার তো আমার সময়টা নাই, তাই না? somebody has to do it for me, that's it. আমার দরকার, যেমন তোমার সাথে যে শোটা করলাম, তুমি আমাকে অনেকেই বলছেন আমি এটা, আমি দেখো ইউ নো হোয়াট, লেট মি ফোকাস অন দ্য শো। লজিস্টিক্স নিয়ে যেমন টিকেটিং কালকে একটা গ্লিচ ছিল, তাই না? তো আমি তোমাকে বললাম যে এখানে একটা ফোন নাম্বার দাও, তুমি বলছো না আমি তো ফোন আনসার করতে পারবো না। আমি বলছি আইল বি হ্যাপি টু ডু ইট, বাট এটা যদি করি আই এম টেকিং মাই ফোকাস অফ দ্য শো। আই নিড টু ফোকাস অন দ্য শো সো দ্যাট আই গিভ দ্য বেস্ট ব্যাং ফর দ্য বাক। কিন্তু আমি যদি তার ভাই আমার টিকিট কাটতে পারতেছি না, যেটা একটা করতে হলো আমাকে, হ্যাঁ, বাট দ্যাটস ওকে, আই হ্যাড নো ইস্যুস ডুইং ইট। কিন্তু ওইটা যদি করতে যাই, তখন হবে কি আমি আমার আসল কাজ থেকে সরে যাচ্ছি। আমাকে তো চিন্তা করতে হবে, আফটার অল আমি ডিএমভিতে শো করছি। কারণ কালকে কিছু খুব ডিএমভি স্পেসিফিক কিছু জোক ছিল, ইফ ইউ রিমেম্বার, মানুষ কিন্তু খুব মজা পেয়েছে। তো এগুলো কিন্তু একটু চিন্তা করতে হয়। তো আমি এটা চিন্তা করবো নাকি একজন টিকিট কাটতে পারছে না, ভাই আমার অনলাইনে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা আমি সলভ করবো, দ্যাটস নট রিয়েলি, দ্যাটস বিয়ন্ড মাই স্কোপ। তো এই জন্য লজিস্টিক্স যদি মানে নিয়ে আমাকে প্যারা না খেতে হয়, তাহলে আমি শিল্পী হিসেবে ফোকাস করতে পারি টু গিভ দ্য বেস্ট পারফরমেন্স। Okay? Right. Today's episode of Pinicrum Podcast is proudly sponsored by Nick Rowan, your trusted realtor in the DMV area. Whether you're buying your first home, looking to invest, or navigating the housing market, Nick brings expertise and personalized service to every step of the process. With a deep understanding of the community and a commitment to help Bangladeshi Americans and beyond, Nick is the go-to professional for all your real estate needs. Ready to find your dream home or the next big investment? Contact Nick today and take the first step towards your real estate goals. No, I think completely agree with that. আর্টিস্টের কখনোই এই জাতীয় জিনিস নিয়ে মাথায় প্যারা খাওয়া ঠিক না। আমি আরেকটু একটা আনকমফোর্টেবল টেরিটরির দিকে যেতে চাই, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার ইউর থটস অন দিস। আমরা আমেরিকাতেও দেখি, হয়তো বা বাংলাদেশে এটা এখনও অতটা এক্সটেন্টে শুরু হয় নাই, ক্যান্সেল কালচার কমেডিয়ানদের। যে আমরা দেখছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন কমেডিয়ানরা বিভিন্ন জিনিস বা টপিকের উপরে তারা যোগ করার পরে একটা আপরাইজিং হয়েছে সেই কমেডিয়ানের এগেনস্টে, যে একে ক্যান্সেল করে দেওয়া হোক, এর শো বাতিল করে দেওয়া হোক, বা একে আমরা দেখতে চাই না। হাউ ডু ইউ সি ইট? বা এরকম কোনো জিনিস আপনি পার্সোনালি কখনো আমরা জানি সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ যাতা লেখে, বাট এর বাইরে আপনি কি কখনো এই জিনিসটা ফিল করছেন যে এটা বাংলাদেশ বা overall as an artist, how you respond to that? Well, এটা ক্যান্সেল কালচার কিন্তু আবারও বলি, দিস ইজ কনজিউমার বিহেভিয়ার, ইউ ক্যানট কন্ট্রোল ইট, দিস ইজ দ্য ওয়ে ইট ইজ। ক্যান্সেল কালচার কিন্তু আমাদের সবসময় ছিল। এখন ক্যান্সেল কালচারটা চোখে পড়ছে, কারণ এখন সবার হাতে মোবাইল ফোন আছে, সবার ডেটা আছে, এই জন্য সবাই সব কিছু খুব তাড়াতাড়ি দেখে ফেলছে। কোনো কিছু ভাইরাল, আমি যদি বা তুমি যদি একটা কিছু ভুল করো, এটা কিন্তু খুব ভাইরাল হয়ে যাচ্ছে, তার মানে সবাই চোখে পড়ছে। তার মানে কি, আগে আমার ভুলটা 10 জন দেখতো, এখন 10 কোটি লোক দেখে ফেলছে। তো 10 কোটি লোকের আগে যদি 10 জন দেখে একজন রাখতো, এখন 10 কোটির যদি 10% রাগে 1 কোটি মানুষ রাখছে, তাহলে সংখ্যা কিন্তু অনেক বেশি। 1 কোটি মানুষ যখন বলে নাবিদ কাজটা ভুল করেছ, তখন কিন্তু এটা ক্যান্সেল কালচার হয়ে যাচ্ছে, কারণ 10 কোটি 1 কোটি ইজ এ বিগ নাম্বার। তো ব্যাপারটা হলো ওইটাই, আর কিছু না। বাট ওই মেন্টাল টলটা আপনি হ্যান্ডেল করেন কিভাবে? ওয়েল, এখন কথা হলো যে এই মানে মানুষ হিসাবে তো খারাপ লাগেই, কিন্তু কথা হলো যে এর জন্যে বলে না যে ইউ হ্যাভ দ্য রাইট বাট ইউ অলসো হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। তো আমি যদি কমেডিয়ান হিসেবে আমার রাইট থাকে যে যা খুশি তাই আমি বলতে পারি স্টেজ উঠে, কিন্তু আমার একটা রেসপন্সিবিলিটি আছে যে ওয়েল যা খুশি তাই বলতে পারি, ঠিক আছে, কিন্তু আমি এটা বললে এটা রিপারকাশন কি হতে পারে, এটা শোনার ইয়াটাও আমার থাকতে হবে না। বা এটা যে বলছি, এটা বলে আমি জানি এটা বললে হাসবে, কিন্তু হাসার পরেও অন্যরা কি এটার জন্য দুঃখ পাবে কি না, এটা একটু চিন্তা করতে হবে। অনেকে বলছে যে ইউ নো হোয়াট, আই ডোন্ট কেয়ার। ওরা বলছে আমি ওক কালচার বিশ্বাস করি না, আমি পিসি হতে চাই না। এটা নিয়ে একটা বড় ডিবেট অনেক আছে। ইউ নো হোয়াট, টেক ইট অর লিভ ইট, আই এম গোইং টু সে হোয়াট আই ওয়ান্ট টু সে। ইট ডিপেন্ডস অন দ্য আর্টিস্ট। আমার কথা হলো যে না, আমি চেষ্টা করবো সর্বাত্মক যাতে আমি না কাউকে আঘাত করি। আর কথা হলো যে ক্যান্সেল হয়ে যাওয়ার ভয়ে কি কথাটা করছি, ওয়েল দ্যাটস আ ম্যানিফেস্টেশন অফ ইফ ইউ ডুইং থিংস রাইট অর নট। অ্যান্ড কথা হলো যে ইউ নো পিপল হ্যাভ আ জাজমেন্ট, অ্যান্ড এখন সোশ্যাল মিডিয়াতে সবাই আপনাকে যাচাই করে ফেলবে। অ্যান্ড ভয়টা হলো যে অনেক ক্ষেত্রে মিথ্যার ভিত্তিতে করে।
রাইট, অনেক সময় ডক্টরেট ভিডিও থাকে, একজন একটা স্ট্যাটাস দিল, ওইটা দিয়ে সবাই শেয়ার করা শুরু করলো, ওইটা হলো সবচেয়ে বিপজ্জনক। সত্যির ভিত্তিতে যদি কেউ ক্যান্সেল করে, দিস ইউ হ্যাভ টু টেক ইট, ইউ ব্রট ইট অন ইউর সেলফ। কিন্তু মিথ্যার ভিত্তিতে যখন করে, সেটাই হলো দুঃখজনক। ভাই আমি এটা তো বলি নাই, এটা তো করি নাই, এটার ভিত্তিতে তুমি আমাকে কেন ক্যান্সেল করলে? কিন্তু যদি কাউকে করে, আমি বলছি না আমাকে কেউ ক্যান্সেল করেছে আল্লাহ দিল এখন পর্যন্ত, কিন্তু অনেক গালি তো খাই, নানান কারণে খাই, এই খাই ওই খাই, ইত্যাদি ইত্যাদি। তো খারাপ তো লাগে। আমি বলি ভাই আমি আপনার জন্য কি করলাম? আপনি আমাকে যে করলেন, আমার তো দরকার ছিল না আমেরিকা ফেলে বাংলাদেশে চলে আসা। আমি খুব ভালো ছিলাম তো, আমি আসলাম, আমি তাও নিজের পয়সা খরচ করে কমেডি ক্লাব করেছি, কমেডি ক্লাব বন্ধ করে দিয়েছে একবার, আমরা যেহেতু রাজনৈতিক হিউমার করতাম বলে বন্ধ করে দিয়েছে। তা তারপরে আমি এখানে প্রায় 70 লাখ টাকা হারিয়েছি। তা আমার কি ঠেকা পড়েছিল? তারপরে তোমরা আমাকে এই কথাগুলি শোনাচ্ছ, আমার কি দরকার ছিল? খারাপ তো লাগেই, বাট ইউ মুভ অন। রাইট। না আপনি যেহেতু আই ডোন্ট ওয়ান্ট টু গেট ইনটু দ্য পলিটিক্স সাইড অফ ইট, বাট এই যে বিভিন্ন সময়ে যে রেজিম শিফট হয় বা অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ হয়, আমরা দেখি যে একটা লম্বা সময় ধরে কোনো একটা পলিটিক্যাল পার্টি পাওয়ারে থাকলে সেই গভর্নমেন্টের সাথে খুব ডেফিনেটলি সিটিজেন হিসেবে মানুষের ইন্টারাকশন হয়, রিলেশনশিপ ডেভেলপ হয়, এবং এরকম এবং চেঞ্জ হওয়ার পরে ইট টেকস এ বিট অফ টাইম ওই ট্রানজিশনটা অ্যাডজাস্ট করার জন্য। এই জায়গাটার থেকে আমরা দেখতে পারতেছি যে বাংলাদেশের বিকজ অফ দ্য রিসেন্ট চেঞ্জেস ওভারঅল এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিটা কিছুটা স্থবির, আমি বলবো একটু কেমন জানি স্লো হয়ে গেছে। মাঝখানে একটা সময় ছিল সেলিব্রিটিসদের কন্টেন্টে সোশ্যাল মিডিয়া ওয়াজ কমপ্লিটলি ফ্লাডেড, এখন মনে হচ্ছে একটু স্লো, রিলেটিভলি কম কন্টেন্ট আসতেছে অনলাইনে। আপনি নাটক বলেন, সিনেমা বলেন, মিউজিক বলেন, মিউজিকে আমি দেখতেছি অনেক দিন ধরে কোনো নতুন বাংলা মিউজিক আসতেছে না। হ্যাঁ, একটু ডিফারেন্ট টাইপ অফ, যেমন র্যাপ প্রচুর আসছিল মাঝখানে, কিছু প্রজেক্ট যেমন আমরা দেখলাম বন্ধ হয়ে গেছে, যেমন আমি নামই বলি কোক স্টুডিওর জিনিসটা এখন আর কন্টিনিউ করতেছে না। এই জিনিসটা থেকে কি আমাদের কোনো বের হয়ে আসার সুযোগ আছে যে আমরা কালচারটাকে কি ক্যান উই কিপ ইট সেপারেট ফ্রম পলিটিক্স? ইজ দেয়ার আ ওয়ে টু ডু ইট, অর ইউ সি ইট অ্যাজ এ ন্যাচারাল প্রোগ্রেশন যে এই চেঞ্জগুলো যখন হবে আমাদের কালচারের শেপটাও একটু চেঞ্জ হবে? হাউ ডু ইউ সি দ্যাট? এই চেঞ্জের সাথে হাউ ডু ইউ অ্যাডাপ্ট? আবার বলছি যে ইউ জাস্ট হ্যাভ টু গো উইথ দ্য ফ্লো, তাই না? যেই দেশে যেরকম, এই আমেরিকাও কিন্তু একই রকম। এখনও কিন্তু ওই যে এখন ট্রাম্প আসবে জানুয়ারি 20 তারিখে, এবং ট্রাম্প তো খোলাখুলি বলেই দিয়েছে যে আমি যখন আসবো আমি লেট নাইট শো হোস্টের পিছেও যাবো। রাইট। এবং জিমি কিমেল তো মজাই নিয়েছে, ঠিক আছে যদি আমাকে অ্যারেস্ট করো মেক শিওর যে আমার সেলমেট যেন টেলর সুইফট হয়। তো এখন কথা হলো যে ইউ জাস্ট হ্যাভ টু মুভ অন। আর কেন এখন কম হচ্ছে, বা আমি তো যতটুকু জানি এখন আরও বেশি হওয়ার কথা, সবাই তো একটু মুক্তভাবে কথা বলতে পারে, আমি যতটুকু আই থিঙ্ক মুক্তভাবে কথা বলার জায়গাটা আছে, বাট আই থিঙ্ক দের ইজ আ বিট অফ হেজিটেন্সি, যে সবাই তো একটু আই উড সে রেস্ট্রিক্টিং দেমসেলভস, যে কি হবে না হবে, একটা আনসার্টেনটি বিকজ অফ দ্য টেম্পোরারি কন্ডিশন অ্যান্ড হোয়াট নট। যাক, আমি ওই দিকে ডিটেলে যেতে চাই না, বাট সূর্য ভাই আমি জানি আমি মোস্ট অফ দ্য কোয়েশ্চেন্স করতেছি। আই নো I didn't, because আমি আসলে এখন I'm also being very careful with podcasts and stuff because তোমারটাও ক্যান্সেল হয়ে যেতে পারে। I promoted Navid. এই পডকাস্টের জন্য বলে রাখি, কেমন দিকে টাকায় অনেক টাকা খরচ করে এটা কিনছে, বুঝছেন? যখন যদি ক্যান্সেল হয় এই টাকাগুলি গচ্চা যাবে। এই কথাও বলেছে যে এইগুলি কেনার জন্য একটা ক্রেডিট কার্ড নিয়েছে, যে 1 বছর ইন্টারেস্ট ফ্রি। হ্যাঁ, তার মানে সে ও কিন্তু সুদ করে না, তো এখন ইন্টারেস্ট ফ্রিতে এগুলি কিনেছে। এখন যদি ক্যান্সেল হয় এই টাকাগুলি দিতে হবে গচ্চা। হ্যাঁ, এখন এই যে বিড়াল বসে আছে এখানে, এই বিড়ালের খাওয়া টাওয়া কিনতে পারবে না, তো এই জন্য ওরা একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ, আর আবার নাবিদ ভাই প্রমোট করি তো, সেই জন্য I was like বেশি কথা বলতেছি না। আমরা খুব সাহস নিয়ে বুকের পাটা নিয়ে আসছিলাম যে আমরা এই পডকাস্ট শুরু করছিলাম, যে আমরা খুব একটা ওপেন প্ল্যাটফর্ম রাখতে চাই। না, এখানে তুমি তো আমেরিকাতে আছো, অসুবিধা নেই। আজকে হলো এখানে, আমি জানি এটা কবে দেখানো হবে, তো রেকর্ডিং হচ্ছে আজকে ডিসেম্বর 7 তারিখ, তাই না? তো তোমাদের আর 1 মাস 13 দিনের মতন সময় আছে কথা বলার, তো বলতে পারো যতটুকু পারো। না, আই হোপ আমি অনেক আগে থেকে, ইভেন ওয়েন আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি তো এখানে স্টুডেন্ট হিসেবে আসছি, আমি তখন থেকে পাবলিক স্পেসে আই ক্র্যাক জোকস অ্যাবাউট ডোনাল্ড ট্রাম্প। আই হ্যাভ ভিডিওস অন ইউটিউব, like conference I'm cracking jokes about Donald Trump even before he became the president. So I believe in absolute freedom of speech, but anyway, এটা আমার পার্সোনাল জায়গা থেকে। But Surjo bhai, I know like we have to run. Needs to leave.
So we will keep it short, but Navid bhai, apni jawar age ami last আপনাকে একটা question করি, and if you want to say anything to your fans. You had an amazing career like outside before you became a stand-up comedian. হেই আমার কামড় দিতেছে কেন? এটা বিড়াল তো, কুত্তা না তো। হঠাৎ করে আমার কামড় দিল কেন বুঝলাম না। ডোনাল্ড ট্রাম্প বলাতে বোধহয় কামড় দিচ্ছে নাকি? দেশি লোক। ওর হ্যাটটা হারাই গেছে, ও কালো কিন্তু ওর একটা লাল হ্যাট আছে। মাগা লেখা। সেটাই বলতে গেছিলাম, হ্যাঁ লাল হ্যাট। আমি ডোনাল্ড ট্রাম্প বানাতে ওকে কি আবার $1,30,000 দেওয়া হয়েছে কিনা? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প যে কোনো বিড়াল পেলি সেটা পিছে দৌড়ায়। You never know. হ্যাঁ, You never know. এটা কোন একটা সেটেলমেন্ট আছে। এটা তো ছেলে। তারপর you never know. এটার পিছে পিট বুটিচেজ নাকি? আমি ভদ্র করে ছেলে। Oh man. No, thank you, Navid bhai. That was the best one tonight. That was the one. এর আগে কিছু ভালো ছিল না। না, best one সবগুলোই ভালো ছিল। At least those of you know who Navid bhai is talking about. না, এটা তোমার অডিয়েন্স সব ডিএমভি এরিয়ার, তোরা তো জানে কার কথা বলতে। সব এটা হলো তোমাদের ডিএমভি হলো তোমাদের এখানকার ট্রাই স্টেট এরিয়া, গুলশান বনানী বাড়িধার আর কি। রাইট। আমি ডিএমভির বাইরে থাকি, আমি ভাই গরিব জায়গায় থাকি। এখান থেকে আমি 2 ঘন্টা দূরে থাকি এখান থেকে। আমি এই স্টেটেই, বাট মানে সাদার্ন ভার্জিনিয়াতে। তার মানে তুমি এখানকার নিকেতনে থাকো? নিকেতন বা ধরেন এই যে কচু ক্ষেত এরকম। নিকেতন এখন এটা নিয়ে ক্যান্সেল হয়ে যাবে। নিকেতন তো গুলশান 3, ওরাও ক্যান্সেল করে দিতে পারে আমাকে এখন। সো আমি অত এলিট জায়গায় থাকি না। এনিওয়ে, তো যেটা বলতে চাচ্ছিলাম নাভেদ ভাই, যে যাওয়ার আগে আপনি you had a career before you started, or maybe professionally besides comedy you had a separate identity as an engineer software designing এই রিলেটেড আপনি কাজ করে এখানেও অনেক কাজ করছেন। এখানে you had the opportunity to study, এখানে অনেক বছর ছিলেন। সেই জায়গাটা থেকে you had a financial backup বলি অথবা আপনার এক্সপিরিয়েন্স বলি, ওই জায়গাটা থাকার কারণে it was maybe a little easier for you to transition into comedy when you decided to get into it. যারা বাংলাদেশের নতুন ছেলেমেয়েরা, আপনি অনেকের কথাই বললেন, ছেলে মেয়ে সবাই যারা এখন নতুন কমেডি করতেছে, ডু ইউ থিঙ্ক এইটা অ্যাজ আ ফুল টাইম প্রফেশন হিসেবে নেওয়ার মতো সময় কি বাংলাদেশে এখনও আসছে, বা না আসলে হোয়াট আর দ্য হার্ডলস, বা যেই জায়গাগুলো নিয়ে আমরা নেক্সট 10 বছর আমাদের কাজ করা উচিত? বাংলাদেশে শিল্পীদের কিন্তু বাংলাদেশের শিল্পীর সাথে একটা বিশেষণ আছে, বলা হয় দুস্থ শিল্পী, স্টার্ভিং আর্টিস্ট। বাংলাদেশে কোনো শিল্পী আজ পর্যন্ত কিন্তু পুরোপুরি শিল্পী হিসাবে কিন্তু জীবিকা নির্বাহ করতে পারে না। রুনা লালাও কিন্তু অনেক বড় মাপের একজন শিল্পী, কিন্তু উনি কি পুরাপুরি ফুল টাইম করতে পারে? প্রবলেম হয়তো বা না। এই যে অনেক ব্যান্ডও আছে, ওরা কিন্তু হয়তো অনেকে চাকরি করতে হচ্ছে তো আমাদের মার্কেট ডাইনামিক্স, আবার বলি যে মার্কেট ডাইনামিক্সটা এমন যে, এটা বলে না কনজিউমারদের একটা কথা বলে যে উইলিংনেস টু পে। ইটস নট আ মাইন্ডসেট, এটা হলো কনজিউমারের চোখে নাভিদের কমেডির জন্য আমি কি দিতে প্রস্তুত। আমি কোটিপতি কিনা সেটা ব্যাপার না, তাই না? নাভিদের কমেডির জন্য আমি কি 200 টাকা দিব, এর বেশি যদি হয় আমার জন্য ইটস নট ওয়ার্থ ইট। সেটা তাদের পারসেপশন বেসড অন দ্য ব্র্যান্ড আই হ্যাভ বিন এবল টু পোর্ট্রে টু দেম। তো কমেডির ক্ষেত্রে আমি এখন ডেফিনেটলি বলতে পারি যে পুরা ফুল টাইমে যাওয়াটার সময় আসে নেই। আচ্ছা, আসবে কিনা আমি জানি না, কারণ আমরা যদি অন্যদের দেখি যে তোমরা তো গায়কদের সাথে কাজ করো আর যে ব্যান্ড এসে, এটা কি পুরাপুরি ব্যান্ডের ইনকাম দিয়ে চলতে পারছে? অনেকেই পারে না, অনেকেই বেশিরভাগই পারে না। তো সেটাই হলো ব্যাপার যে কনজিউমার বদলাবে না, কিন্তু এই কনজিউমার কিন্তু আবার যখন শাহরুখ খান আসবে তখন কিন্তু অনেক টাকা দিয়ে দেবে। এখানে আমেরিকাতেই এই যে কালকে আমাদের শো ছিল $20-25 টিকিট, এটাও আমরা চিন্তা করছিলাম। তুমি বলছো ভাই নামিদ ভাই $25 কেউ আসবে কি না, এটাও ভয় পাচ্ছিল, কারণ বলছে তুমি কিন্তু 10 দিয়ে শুরু করেছিলে জিপিএস। তাই নেবে তোমার 10 থেকে করে শুরু করে 15, তারপরে আমরা 25-এ গেলাম, 28 জন আসছে। এরা ফ্র্যাঙ্কলি স্পিকিং উই ওয়ার এক্সপেক্টিং আ লট মোর, বাট দ্যাটস ওকে। তাদের পারসেপশন হলো নাভিদ ইজ নট ওয়ার্থ spending a cold Friday night and $25 to go and watch a comedy. It's their mindset. কিন্তু কালকে যদি তোমার এখানে যদি কালকে শাহরুখ খান আসতো, they would pay $500. এইটা নিয়ে কিন্তু আমি কমপ্লেন করছি না। এটা কিন্তু আমার অনেক বাঙালি বলে, হ্যাঁ আপনি শাহরুখ খানকে দেখতে আসবেন, আমাকে দেখতে আসবেন। নো, ইটস আদার ওয়ে রাউন্ড। আমাকে শাহরুখ খানের লেভেলে যেতে হবে। আন্ডারস্ট্যান্ড? সো দ্য বার্ডেন ইজ অন দ্য আর্টিস্ট টু বি অ্যাট দ্যাট লেভেল।
যাতে তখন তারা ওইভাবে আসে। কারণ বাংলাদেশে কিন্তু অনেক এই যে এখন একজন যে নুসরাত ফাতে আলী খানের ছেলে আসবে, তাই না, রাহাত ফাতে আলী আসবে, ও যদি এখন দেয় 1,000 টাকা 2,000 টাকা টিকিট দেখে মানুষ আসবে, কারণ ওর ব্র্যান্ড ইকুইটি ওখানে নিয়ে গেছে। তো আমাদের শিল্পীরাও যদি, আমি বলছি না আমাদের শিল্পীরা খারাপ, কিন্তু আমাদের কনজিউমারের চোখে বোঝাতে হবে যে লোক আই এম গ্লোবালি, নট বাংলাদেশে, গ্লোবালি আই এম অ্যাট পার ইফ নট বেটার দেন রাহাত আলী খান, তখন কিন্তু আবার তারা ঠিকই আসবে। তো সেই জন্য আমি একটা উপদেশ সবাইকে দিই যে দেশের ওই কুয়ার ব্যাংক থেকে বের হতে হবে আমাকে। I can't be a champion of mediocrity. I'm not saying that we are mediocre, কিন্তু আমরা যদি অল্প কয়েকজনের মধ্যে পাল্লা দিই, এখানে যদি চ্যাম্পিয়ন হই, আমি জানি না গ্লোবাল আমি কোথায় পড়ি। বাংলাদেশে কিন্তু আমাকে কমেডি শো অনেকে চিনে, লেট নাইট শো আছে এখানে আছে, আমি নিউ ইয়র্কে কমেডি করি, কেউ আমাকে চিনে না, এখানে আমাকে ভিক্ষা চেতে হয় যে আমাকে তোমার এখানে 10 মিনিট শো করতে দাও ফ্রি, আচ্ছা ঠিক আছে শো করো, আই এম নোবডি হিয়ার অ্যান্ড দ্যাটস ফাইন, আই ডোন্ট হ্যাভ এন ইগো, but this is going to make me better, this is my workout, this is my gym, this is where I get my muscles stronger. এইখানে যদি আমি কিছুটা নাম করতে পারি, তখন আমি বলছি না, I have swam with the sharks and I'm at par with them. এই জন্য আমি সবাইকে বলি, শিল্পীদেরকে সবাইকে বলি, যারা ছাত্র শিল্পী সবাইকে বলি যে দেশ থেকে কিছুদিনের জন্য বের হতে হবে। তুমি যেমন বুয়েটে পড়েছো, গ্রেট ইনস্টিটিউশন, কিন্তু আমরা বুয়েট থেকে পাশ করে আবার বাইরে আসছি, বলছে ওরে বাবা নিজেকে তো ওখানে কি ওস্তাদ ভাবতাম, এখানে তো আমি নোবডি, আবার আমাকে নতুন করে যুদ্ধ করতে হয়েছে, করে এখন তুমি একটা ভালো রিসার্চ ফার্মে গভর্নমেন্টের রিসার্চ করছো, নাও ইউর অ্যামাং দ্য বেস্ট অফ দ্য বেস্ট, রাইট? এন্ড এটাও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ফাইন, হি স্টিল মিডিওকার, কিন্তু তোমাকে ওই কমফোর্ট জোন থেকে বের হতে হবে। ওকে, তো এই জন্য আমি বলি যারা শিল্পী, যারা গায়ক, যারা খেলোয়াড়, যে আমাদের সাকিব আল হাসান কেন এত বড় হয়েছে, কেন গ্লোবাল প্ল্যাটফর্মে গিয়ে খেলেছে, এন্ড দ্যাটস ওয়াই হি বিকেম নাম্বার 1। এই সুযোগ যদি থাকে বাইরে যাও, তখন দেশের লোকের চোখে ইউ আর আপ দেয়ার অ্যান্ড নাও দে উইল পে প্রিমিয়াম টু কাম এন্ড সি ইউ অ্যান্ড দেন ইউ ক্যান মেক অ্যাকচুয়ালি গুড লিভিং। অ্যাবসলিউটলি, না আমি টোটালি অ্যাগ্রি করি, এবং আই থিঙ্ক উইচ ইজ ট্রু ফর এনি কম্পেনসেশন, এনি স্যালারি, মানে আমাকে ততটুকুই একটা কোম্পানি পে করবে আমার ওয়ার্থ যতটুকু, মানে ওয়ার্থের থেকে বড়, আবারও যে বলছি, ইয়োর ওয়ার্থ মে বি হিয়ার, ওর কথা হলো যে মার্কেট ডাইনামিক্স, আমাকে আমার তোমার চোখে আমি এর বেশি দিব না, কারণ আমি এর বেশি আমার দেওয়ার প্রয়োজন না, আমি যদি এর থেকে একটু দেই আমি আটটারে পেয়ে যাবো, ওর দিয়ে আমার কাজ হয়ে যাবে, আমার দরকার নেই তোমাকে, ইউ আন্ডারস্ট্যান্ড? রাইট রাইট। ইটস এই জন্য এটা বলা হয় শো বেস, দিস এ শো পার্ট, দিস এ বিজনেস পার্ট। শো পার্ট নিয়ে আমরা আর্টিস্টরা তো শো পার্ট নিয়ে আমরা খুব ইমোশনাল থাকি, এই জন্য তাদের একটা ম্যানেজার থাকে বা তার একটা এজেন্ট থাকে, ও বিজনেস পার্টটা দেখে, বুঝছো? ও দেখছে যে ফাইন, এটাকে আমাকে এলভিস প্রেসলি কেন এত নাম করেছে, ওর একটা যে এই যে ম্যানেজার ছিল যে কার্নেল, কার্নেল ইউনো, ও এলভিসকে পুট হিম অন দ্য ওয়ে। এলভিস বলছে তুমি তোমার ঠ্যাং নাচাইবা, তুমি গান গাবা, আর ইউ লুক গুড, মেয়েরা তোমাকে পিছিয়ে ধরাবে, দ্যাটস ইউর জব, ইউ ফোকাস অন দ্যাট, আমি তোমার দাঁড়া করে দিব। Interesting. No, I think there's a movie about it. There's a movie about it. He wrote everything down. Every single penny was in the books. He had Elvis by the balls. এখন কথা হলো যে সেই ক্ষেত্রে এটা একটা এক্সট্রিম এক্সাম্পল, কারণ এলভিসের ডাউনফলের জন্য কিন্তু ও কিছুটা যথেষ্ট দায়ী, এবং এই জন্য এইজেন্ট, এটা একটা অন্য ডিসকাশনে যাচ্ছে, এইজেন্ট কে হবে, ম্যানেজার কে হবে, এটাও কিন্তু খুব কেয়ারফুলি চুজ করতে হবে, কারণ অনেক সময় তারা কিন্তু তোমাকে এক্সপ্লয়েট করে ফেলতে পারে, তোমার অনেক ক্ষেত্রে আছে যে তারা চুরিও করে ফেলছে। এটা আমেরিকার কথাই বলছি, এখানে অনেকে গিয়ে দেখছে যে এরকম টিএলসি একটা ব্যান্ড আছে, যে ওয়াটারফল গানটা আছে, যে 90s দে ওয়ার ভেরি ফেমাস, 3টা ব্ল্যাক মেয়ে, ওদের যেমন ম্যানেজমেন্টে কিন্তু খুব প্রবলেম ছিল, ওরা কিন্তু একদম ফকির, ওদের গানগুলি এত ফেমাস, কোটি কোটি ডলার কামিয়েছে, কিন্তু ওরা তেমন কোনো টাকা পায়নি, বিকজ ওরা শিল্পী ছিল, ওরা ফোকাস করেনি, ওরা কন্ট্রাক্ট ভালো করে বুঝে নাই, ওকে ধোকা টোকা দিয়ে ওরা টাকা মেরে দিচ্ছে। সো আই থিঙ্ক অনেক কিছু আমার মনে হয় এই জায়গাগুলোর থেকে আপনাদের মতো যারা সিজনড কমেডিয়ানস আছে, তারা যদি নট দ্য টেকনিক অফ কমেডি, রাদার যে বিজনেস সাইড অফ ইট, এই জায়গাটার থেকে আমার মনে হয় মেবি মেন্টরিংয়ের একটা জায়গা আছে, ডাজন্ট হ্যাভ টু বি 6 weeks লং, বাট আপনারা যদি কাপল অফ আওয়ার্সের কিছু ওয়ার্কশপ সেশনস করেন, যেখানে বিজনেস সাইডটা নিয়ে আপনারা একটু কথা বলবেন, স্পেশালি আপনাদের যাদের বিদেশে এসে অনেক কিছু এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে, আমার মনে হয় বাংলাদেশের ছেলেমেয়ের জন্য সেখান থেকে ডেফিনেটলি কিছু শেখার একটা জায়গা থাকবে। বাংলাদেশে কিন্তু জানে, তারা বাংলাদেশে কিন্তু ছেলেপেলে অনেক ভালো আজকাল জানে তারা, এবং কি বইটাও আমি দেখেছি একবার, আমি ওখানে
হাল্ট না কি যেন একটা কম্পিটিশন হয়, আচ্ছা এন্টারপ্রেনিউরাল কম্পিটিশন, ওখানে আমি জাজ হিসেবে গিয়েছিলাম। তো এখন ছেলেপেলে কিন্তু অনেক স্মার্ট বাংলাদেশে, ওরা অনেক কিছু জানে, আর শিখতে তো এখন তো রকেট সায়েন্স, ইউটিউব খুললেই অনেক ঘাটাঘাটি করলে অনেক কিছু শিখে ফেলা যায়। আর না শিখলেও ওর বলতে পারে যে ঠিক আছে আমি শিল্পী দোস্ত, তুই তো বিজনেস স্কুলে পড়াশোনা করেছিস, বিবিএ করেছিস, তুই একটু আমার এটা দেখে দে, তুই আমার একটা অ্যাকাউন্টসটা করে দে, তোরে আমি 10% দিব আমার, তো হয়ে গেল, ডান। দরকার তো না, ইউ ডোন্ট নিড টু রিইনভেন্ট দ্য হুইল, বলে না সাবজেক্ট ম্যাটার এক্সপার্টস, গেট দ্য রাইট পিপল অন বোর্ড। ট্রেনিং দরকার নেই। We literally have to catch a bus. yeah so I know we literally have to catch a bus. So Naved bhai, we give this you have anything to talk, anything to tell your fans or audience before we say bye? না, আমি ক্যামেরার দিকে তাকে বলি যে জাস্ট শো আস ইয়োর লাভ, দ্যাটস ইট। আমরা যদি শোটো করি কোথাও আইসেন, আর দ্যাটস ইট, স্টে ওয়েল, বি হ্যাপি, বেশি চিন্তা করেন না, চুল পড়ে যাবে, হার্ট অ্যাটাক হবে ইত্যাদি, জাস্ট টেক এ চিল পিল। Yeah. All right, thank you everyone, thank you for listening to us, till next time. all right, thank you. Bye bye. থ্যাংক ইউ, বাই। অলরাইট, গুড, মজাই লাগতেছিল না? I wish we had more time.